ধন্যবাদ মিম। জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানিম রিথা। জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিএনপির দুই গ্রুপের হট্টগোল হাতাহাতির এক পর্যায়ে মার খেলেন এনসিপি নেতা আতাউল্লাহ। তবে অভিযুক্ত বিএনপি নেতা রুমিন ফারহানা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন তারই দলের মনোনয়ন প্রত্যাশী একটি গ্রুপের উস্কানিতে সংঘাত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ৩ আসনের ৩টি ইউনিয়ন নিয়ে বিভক্তি দেখা দিয়েছে বিএনপির প্রার্থীদের মধ্যে। এ ঘটনায় রুমিন ফারহানাকে দায়ী করে ইসিতে অভিযোগ জানিয়েছে এনসিপি। ইসিতে এনসিপি নেতারা নানাভাবে বাধার সম্মুখীন হয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ জানান, এনসিপি কোনো অভিযোগ জানালেই কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হতে দেখা যায়। এ সময় হুন্ডা গুন্ডার রাজনীতি ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা আরও বলেন, রুমিন ফারহানারা এমন আচরণ করলে তাদেরও সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এর আগে আজ সকাল থেকে সংসদ নির্বাচনের সংশোধনীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের জন্য শুনানি ঘিরে এমন হট্টগোল বাধে। শুনানিতে সিএসসি সহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। এছাড়াও প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের অন্তত 18টি সংসদীয় আসনের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করেছে ইসি। আগামী বুধবার পর্যন্ত শুনানি চলবে। আমাকে রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় নাই, এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে, মানে আমাকে নির্মম ভাবে আমাকে তারা মারধর করে। কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন, আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। সংস্কারবিহীন পাতানো নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা প্রতিহিংসার রাজনীতি ফিরে আসছে বলেও শঙ্কা জানান তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, অভ্যুত্থানের স্মৃতি ও আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করতে অপচেষ্টা চলছে। এছাড়া অভ্যুত্থানের অংশীদারদের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। নতুন বাংলাদেশ ও সংবিধান গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তার মতে ৭২-এর সংবিধান যেমন ৭১-এর চেতনা ব্যর্থ করেছে, তেমনি ২৪-এর গণ অভ্যুত্থানকে এমন ব্যর্থ করার চেষ্টা চলছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান নাহিদ ইসলাম। থেকে যদি বিদেশে চলে যায় তাদের আর কোনো দায়িত্ব নাই, সরকার আর কোনো দায়িত্ব নিতে চায় না, তাদেরকে আর দেশের নাগরিকই মনে করে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোনো ধরনের সমঝোতার নির্বাচন, কোনো ধরনের প্রতারণার নির্বাচন, গণ অভ্যুত্থান বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। ফলে এই কারণেই জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রতি এত ক্ষোভ। তাদেরকে নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা, তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। বিতর্কিত বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না ২৪ ঘন্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ফজলুর রহমানকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, ফজলুর রহমান জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার
পরিপন্থী। যথাযথ কারণ দর্শানোর সাপেক্ষে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত অভিযোগ দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় 24 ঘন্টার মধ্যে তাকে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। শক্তিকে কারো শক্তিতে বড় চিন্তাভাবনা করছে, তাদেরকে সামলান। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেই টোনে কথা বলতো, আজকে ফজলুল সেই টোনে কথা বলছে। রাজাকারের বাচ্চাগুলো খাইতে দেওয়া হয়, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, এক রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে হাসিনার পরিণতির কথা আপনারা চিন্তা করেন এবং মাথায় রাখেন। কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। এদিকে একই ইস্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে জনগণের সামনে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো ধরনের আপত্তিকর মন্তব্য গণতান্ত্রিক ছাত্র সংসদ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থান এদেশের মানুষ ও মাটির অভ্যুত্থান ছিল। সেই অভ্যুত্থানকে যারা কালো শক্তি বলে, তারা মূলত এদেশের মানুষের বিপক্ষে অবস্থান পরিষ্কার করতে চায়। ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল, তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে, কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোনো পদক্ষেপ নেয়নি। এই ফজলুর রহমান যতদিন এরকম উদ্ভট কথাবার্তা বলেছে, আজকে দেখেছি নাম কেমন থেকে শোকজ করেছে। আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে। আইন কিংবা সংবিধান সংশোধন করতে হলে তা নির্বাচিত সরকারই করবে, গণভোটের মাধ্যমে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। রিজভী বলেন, সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। এসব অস্ত্র উদ্ধারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে এই বিএনপি নেতা গার্মেন্টস ও কলকারখানা চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাশ করবেন। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। এদিকে সংস্কার ছাড়া নির্বাচন মানেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের। বলেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলনে সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে সেটি হবে প্রধান উপদেষ্টার জন্য লজ্জাজনক। রোববার রাজধানীর ভিন্ন ভিন্ন দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। বলেন, জামায়াত নির্বাচনে যাবে কিনা সেটি মৌলিক বিষয় নয়, মৌলিক সংস্কার ঠিকভাবে হচ্ছে কিনা সেটাই মুখ্য। এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বেশিরভাগ দল সংস্কার চাইলেও যারা দুর্নীতি করতে চায় তারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। জনতনভাবে একটা নির্বাচন করার জন্য, যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন? যদি তাই হয় তাহলে জীবন দেওয়া কেন? যদি তাই হয় 5ই অগস্ট কেন? যদি তাই হয় 5ই অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছেন কিভাবে? সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাচ্ছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন
আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব। 1974 সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে 1971-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর 2002 সালে পারভেজ মোশাররফ পুরো পাকিস্তান জাতির পক্ষে বিষয়টি স্পষ্ট করেছে। কাজেই এই ইস্যু দুবার সমাধান হয়েছে এবং এটি অমীমাংসিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই বক্তব্যে একমত নয় বাংলাদেশ। সকালে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশে এ ব্যাপারে একমত হয়েছে 71-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা দরকার, কারণ এটি দুই জাতির সম্মিলিত অগ্রযাত্রায় বাধা তৈরি করতে পারে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের দারুণ ভবিষ্যতের জন্য পরিষ্কার মন নিয়ে এখন এগিয়ে যাবার সুযোগ এসেছে। আগামী 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাণিজ্যিক সম্পর্কে এক নতুন উচ্চতায় পৌঁছাতে দুই দেশ কাজ করছে বলেও জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। রোববার 6টি বিষয়ে চুক্তি সমঝোতা হয়েছে, তা দুই দেশের সম্পর্ককে গতিশীল করবে বলেও আশা করেন তারা। আমরা 3টি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছি যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available for both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually, and the issue was resolved twice. এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিকেলে তার কার্যালয় যমুনায় দেখা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্মিলিত একটি গ্রাফিতির বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। সফর শেষে আজ রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে তার বাসায় যান বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সহ 6 সদস্যের প্রতিনিধি দল। রোববার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তারা। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন জানান, ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এ সময় খালেদা জিয়াকে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। খালেদা জিয়া এ সময় পাকিস্তানের বন্যার খোঁজ খবর নেন। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তবে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এর আগে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই নেতার মধ্যে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে কথা হয়। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে বাসভবনে আসেন ইসহাক। আধা ঘন্টার বেশি সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে দুই
নেতার মধ্যে। প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সে বিষয় নিয়েও কথা হয়েছে। তারা মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। আবু সাইদ হত্যা মামলায় অন্যতম আসামি রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতের হাকিমপুর বর্ডার থেকে আটক করেছে বিএসএফ। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামানকে আটক করে বিএসএফ। এরপর তাকে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু পরিচয়পত্র। আরিফুজ্জামানের বিরুদ্ধে ফরেনার্স আইন ও ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পরে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদের সেখানে মৃত্যু হয়। সেই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কর্মরত ছিলেন আটককৃত এই পুলিশ কর্মকর্তা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিয়েছেন রংপুরের মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাজিবুল ইসলাম ও ফরেনসিক বিভাগের অপর কর্মকর্তা কিয়াসউদ্দিন। ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, আবু সাইদের হত্যা হয়েছিল পুলিশের গুলিতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে। তবে এই রিপোর্ট পরপর 3 বার দিল, তা গ্রহণ করেনি পুলিশ। নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে রিপোর্ট পরিবর্তনের করতে বলেন। মাথায় আঘাত পেয়ে মৃত্যু লিখতে তাকে ও তার পরিবারকে মামলার হুমকি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এ সময় তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবি করেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এদিন মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি থানার দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তাওহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গেল 17 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গেল বছরের আগস্টের 30 তারিখে দায়ের করা হয়, যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মামলায় 19 নম্বরে আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি করা হয় তার বাবা নাসির উদ্দিন সাথীকে। এই হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের শুরু হবে 26 আগস্ট। এর আগে আচরণবিধি নিয়ে প্যানেলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও মত কয়েকটি প্যানেলের। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে। এ সময় ভিপি প্রার্থী সাদিক কায়েম আশ্বাস দেন, বিজয় হতে পারলে ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর পাশাপাশি নেওয়াসহ বন্ধ ই লাইব্রেরিগুলো
সচল করা হবে। আর জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন অপপ্রচারের মাধ্যমে তাদের ইমেজ খারাপ করার চেষ্টা হচ্ছে। এদিকে মধুর ক্যান্টিনে বাম দল সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে। নগদ অর্থ ছড়ানো সহ নানাভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগ করেন তারা। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল বিজয় ৭১ হলে কুশল বিনিময় করতে গিয়ে আবিদুল ইসলাম খান জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা প্যানেলগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছেন। একই দিন বিকেলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলা দলের, রাজনৈতিক দলের, সবগুলা পর্ষদের একটা প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো পর্ষদ কিংবা কোনো সাংবাদিক এই অভিযোগ দিতে পারবে না যে প্রতিরোধ পর্ষদ একটা ন্যূনতম আচরণবিধি লঙ্ঘন করেছে। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না। কিন্তু ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি, তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে, আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন, তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো এই ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। সম্পূরক বৃত্তি প্রদান, যকসুর অনুমোদন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুরে ভিসির অফিসের সামনে শিক্ষার্থীদের অবস্থান নেয়। এ সময় তারা অভিযোগ করেন তাদের দাবি ব্যাপারে প্রশাসন উদাসীন। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত যকসু নীতিমালা প্রণয়ন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে সম্পূরক বৃত্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে আগামী সপ্তাহের মধ্যে যকসুর নীতিমালা প্রণয়নের আশ্বাস দিয়েছেন জবি ভিসি, কিন্তু আশ্বাস প্রত্যাখ্যান করে দাবি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বৃহস্পতিবার। এরই মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষের পথে। স্থাপন করা হয়েছে কমিশনের কার্যালয়, তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ ভোটার তালিকাও। দুপুরে চাকসু নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত রয়েছে, যা দ্রুতই প্রকাশ করা হবে বলে জানান তিনি। কমিটির সদস্য সচিব অধ্যাপক AKM আরিফুল হক সিদ্দিকী জানান, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। 1990 সালের 8 ফেব্রুয়ারির পর আর কোনো চাকসু নির্বাচন হয়নি। দীর্ঘ এই সময়ের পর শিক্ষার্থীদের প্রত্যাশিত এই নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ হলেন সেতু উপদেষ্টা ফজলুল কবির। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সকালে আনুষ্ঠানিকভাবে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার সড়ক আজ খুলে দেওয়া হয়। তবে প্রকল্পের পূর্ণ সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 1.5 বছর। সেতু উপদেষ্টা বলেন, সেতু মন্ত্রণালয় মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্ল্যান হাতে নিয়েছে, যেখানে সড়ক, রেল ও নৌ যোগাযোগে সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া হবে। বড় শহরগুলোর যানজট এড়াতে বাইপাস সড়কের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সড়কে নির্মাণের ব্যয় অনেক বেশি। দুর্নীতি ও অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে 20 থেকে 30% খরচ কমানো সম্ভব। এছাড়াও দেশের প্রকৌশলীদের কাজে লাগিয়ে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর তাগিদ দেন তিনি। আপাতত এই সড়কে আংশিক খোলা হলেও পুরো প্রকল্পের সুবিধা পেতে অপেক্ষা করতে হবে 2026 সালের জুন পর্যন্ত।
এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি। সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে আমরা এখানে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা মাল্টি মডেল একটা ট্রান্সপোর্ট প্ল্যান আমরা করতেছি। তো এই জন্য এই প্ল্যানের মধ্যে আমরা সব কিছুকে একত্র করে দেখব। এবার ডেঙ্গুর বিস্তারের মাসগুলোতে যথাযথ পদক্ষেপের ফলে মৃত্যু ঝুঁকি কমেছে, তবে তা আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি ও গত 6 মাসে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসির কার্যক্রমের উপর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডেঙ্গু ঝুঁকি কমাতে মনিটরিং আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, বাজারগুলো নিয়ন্ত্রণ করছে চাঁদাবাজ গোষ্ঠী। তারই এলাকায় ময়লার ভাগাড় তৈরি করছে আর সেখান থেকেই জন্ম নিচ্ছে লার্ভা। এবার অভিযানে রাস্তার পাশের বাজার ও হকারদের উৎপাত পুরোপুরি বন্ধ করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন যে 2023-24-25-এর একটি ডেটার কম্পারিজন আছে। 24-এর ডেটাটাকে বেস দিয়ে আমরা ধরতে পারছি না কারণে। কারণ হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর এই টাইমটায় এবং জুলাই যেহেতু বড় আন্দোলন হয়েছে, তখন স্বাভাবিকভাবে মানুষজন তাদের মোবিলিটিতে অনেক সমস্যা হয়েছে। তো যে কারণে 23-কে আমরা বেস ইয়ার ধরে আসলে এই কম্পারিজনটা করতে বাধ্য হয়েছি। তো সেই কম্পারিজনে আমরা যদি জুলাই ডেটাটাও আমরা দেখি, জুলাইতে অ্যাডমিটেড হয়েছে প্রায় 6,850 জন, সেখানে আমাদের এই বছরে 844 জন, সেটাও আমরা মনে করি অ্যালার্মিং। জাতিসংঘের কাছে আগামী 22শে সেপ্টেম্বর তৃতীয়বারের মতো ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস বা এনডিসি জমা দিতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে এর খসড়া তৈরি করেছে সরকার। তবে এনার্জি সেক্টরে গত এনডিসির আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় আগামী এনডিসির বাস্তবায়ন নিয়ে সন্দিহান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। সকালে রাজধানীর মহাখালীতে আয়োজিত এনার্জি সেক্টর নিয়ে সিপিডির বৈঠকে এই সন্দেহ প্রকাশ করেন বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন রোধে যেসব ঘাটতি রয়েছে তার দায় শুধু বাংলাদেশের না, বিশ্বের অন্যান্য দেশেরও। প্রতি 5 বছর পর পর জাতিসংঘের কাছে এনডিসি জমা দিতে হয়। বাংলাদেশ আগামী 22শে সেপ্টেম্বর তৃতীয়বারের মতো এনডিসি জমা দিতে যাচ্ছে। এর আগে 2016 এবং 2021 সালে দুবার এনডিসি জমা দেয় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিক সরকার। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে কথা জানান ডেপুটি প্রেস সচিব। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান তিনি। অন্যদিকে সম্মেলনে যোগ দিয়ে রোহিঙ্গা প্রতিনিধিরা জানান, তারা খাদ্য কিংবা কাপড়ের জন্য বাংলাদেশে আসেননি, অত্যাচারিত হয়ে নিজের দেশ ছেড়েছেন, আর তাই দ্রুত নিরাপদ প্রত্যাবাসন চায় রোহিঙ্গা জনগোষ্ঠী। এ সময় তারা দাবি জানান, বাংলাদেশের সঙ্গে এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও তাদের প্রত্যাবাসনের ব্যাপারে যেন যথেষ্ট উদ্যোগ নেয়। রোহিঙ্গারা ছাড়াও সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। সোমবার সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। Almost about 80 years. I think that I do not deserve. গাজীপুরের শ্রীপুরি স্কুল থেকে বাড়ি ফেরার পথে 8 বছরের বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্কুল থেকে ছুটি হওয়ার পর ওই শিশু সহ কয়েকজন শিক্ষার্থী হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের জঙ্গলে নিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসেন স্থানীয়রা। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণধোলাই দেন তারা। পুলিশ জানায়, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
নোয়াখালীর পৌর এলাকায় স্বামী শাশুড়ি ও দেবরকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে 7 থেকে 8 যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় 3 জনের নামে উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর স্বামী। রোববার রাত 11টার দিকে সুধারাম মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। এদিকে রোববার বিকেলে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাইজদি পৌরবাজার এলাকা থেকে 2 জনকে আটক করে পুলিশ। আটককৃত হলেন জেলার সদর উপজেলার দরবেশপুর গ্রামের হানিফ ও কামরুল। ভুক্তভোগী গৃহবধূ জানায়, গত শুক্রবার সকালে সুবর্ণচরে তাদের বাড়ি থেকে রাগ করে মাইজদি চলে আসেন তার স্বামী। পরে ভুক্তভোগী ওই নারীও তার স্বামীর সঙ্গে কথা বলতে আসলে পৌরবাজার এলাকায় তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় হানিফ সহ 2 জন তাদের ঝগড়ার সুযোগ নিয়ে বিষয়টি সমাধান করে দেওয়ার কথা বলে স্বামী স্ত্রী 2 জনকে পৌরবাজারে পরিত্যক্ত একটি ভবনের 2য় তলায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর স্বামী ও তার মা ও ভাইকে বিষয়টি জানালে ঘটনাস্থলে আসেন তারাও। পরে তাদের সবাইকে আটকে রেখে 4 থেকে 5 জন ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগী নারী 2য় তলার ছাদ থেকে লাফ দেয়। এ সময় ভয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ওই নারী পা ভেঙে গেলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পৌর মার্কেটের সামনে স্বামী স্ত্রী 2 জনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টির মধ্যে এক পর্যায়ে 2 থেকে 3 জন লোক এসে তাদেরকে বলে দিয়ে উপরে দোতলার উপরে রুমে নিয়ে যাবে, ওখানে তাদের স্বামী স্ত্রী বিষয়টা সমাধান করে দিবে। তখন তাদের কথা শুনে এই 2 জন তাদের সাথে পৌর মার্কেট 2য় তলা যায়। এরা কৌশলে স্বামীকে ফিতে কেটে রুমে ঢুকে ফেলে মহিলাকে অন্য একটা রুমে নিয়ে যায়, তার সাথে দেখানোর চেষ্টা করে। মহিলা ওদের থেকে বাঁচার জন্য লাফ দিয়ে পড়ে আহত হয়। এই বিষয়ে হেজারপ্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কক্সবাজারের রামুতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 2 শিশু সহ 2 পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায়, সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে চট্টগ্রামগামী মার্শা পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত 5 জনকে নিয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হয়, বাকিদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সবাই টাঙ্গাইল বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয় একদল সশস্ত্র ডাকাত একটি বাড়িতে লুটপাট চালিয়েছে। শনিবার মধ্যরাতে জেলার আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রায় 10 থেকে 12 জন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে বাড়িতে সদস্যের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে পাশের কক্ষে আটকে রাখে। এরপর আলমারি ভেঙে প্রায় 6 ভরি স্বর্ণালঙ্কার, 12 ভরি রূপা ও নগদ 45,000 টাকা লুট করে। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, ডাকাতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। সিলেটের 7টি সহ মোট 17টি পাথর কোয়ারিকে পরিবেশ বান্ধব টেকসই ইকো ট্যুরিজম হিসেবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। রবিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুল নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি শেষে এ নির্দেশ দেন। আদালতে সব পাথর কোয়ারি থেকে বিপজ্জনকভাবে পাথর উত্তোলনকে অবৈধ ঘোষণা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধ্বংসাত্মক পাথর উত্তোলন রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়। একই সাথে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও প্রশাসনকে 3 মাসের মধ্যে মহাপরিকল্পনা ও পাথর উত্তোলনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 2013 সালের দেশের 51টি এলাকা সরকারিভাবে পাথর সমৃদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও নির্বিচারে পাথর উত্তোলনের প্রেক্ষিতেই মামলা দায়ের করে বেলা। অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে।
এ সময় দুদক কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। ওষুধ সংরক্ষণাগার, বহির্বিভাগ, ল্যাব এবং ভর্তি ওয়ার্ডে গিয়ে সেবা প্রদানের মান ও সুবিধা পরীক্ষা করেন তারা। অভিযানের সময় জেনারেটর, ইসিজি সহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রমাণ পায় দুদক। এছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও বাইরের ল্যাবে করার প্রমাণ পায় কর্মকর্তারা। অভিযানকালে রোগীরা দুদক কর্মকর্তাদের কাছে নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। আর এসব অনিয়মের বিষয়গুলো তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দুদক। ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুরে বড় স্টেশনে মাছ ঘাটে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মৎস্য বিভাগ। রোববার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসায়ীদের মাছ ক্রয় ও বিক্রির রসিদ যাচাই করেন কর্মকর্তারা। তবে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে বাজারে অসাধু সিন্ডিকেটের চিহ্ন পাওয়া যায়নি। মাছের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। তাছাড়া মাঝারি সাইজের ইলিশ কেজি প্রতি 1000 থেকে 800, 2000 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে আজ 34তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইউক্রেন। 1991 সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পতনে স্বাধীনতা পেয়েছিল দেশটি। কোনো দখলদারদের হাতে নিজ দেশের ভূমি ছেড়ে দেওয়া হবে না বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একদিন আগে শনিবার দেশটির জাতীয় পতাকা দিবস উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউক্রেনের মিত্র দেশ তো বটেই, ভারতও সেজেছে ইউক্রেনের পতাকায়, যা ইউক্রেনের প্রতি ভারতের সংহতির প্রতীক বহন করছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধেও বিজয়ের আশা করছেন ইউক্রেনীয়রা। এদিন তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় হামলার দাবি করছে রাশিয়া। এদিকে রুশ ভূখণ্ডে হামলার ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে পেন্টাগন। অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাজ্যের বিভিন্ন হোটেলে আশ্রয় দেওয়ার পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে অভিবাসীদের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়া সাধারণ মানুষ। এ সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 11 জনকে আটক করেছে পুলিশ। শনিবার হরলে ও লিভারপুলে দুপক্ষের এই বিক্ষোভ নিয়ন্ত্রণ শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। লিভারপুলের সেন্ট জর্জের হলের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গেছে বিক্ষোভকারীদের। সম্প্রতি এই ইস্যুতে ব্রিটেনের বিভিন্ন শহরে নিয়মিত বিক্ষোভ দেখা যাচ্ছে। জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ও অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে বারবার যৌন হয়রানির অভিযোগ তুলছেন বিক্ষোভকারীদের একটি পক্ষ। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, সরকারি পরিসংখ্যান অনুসারে চলতি বছর যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীদের আবেদনপত্র জমা পড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই অভিবাসন নীতিকে ভালো চোখে দেখছেন না অভিবাসী বিরোধীরা। তারা বলছেন, অর্থনৈতিক বিপর্যয়ের চেয়ে অভিবাসী সংকট এখন যুক্তরাজ্যের সবচেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে। নথিপত্রবিহীন অভিবাসী ও এর জেরে অপরাধ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে পেন্টাগন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট। বিবৃতিতে পেন্টাগন জানায়, শিকাগোকে শহরের সরকারি সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করা হবে সেখানে। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে। এর আগে শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শিকাগো শহর অপরাধে ছেয়ে গেছে। সে সময় শহরটির মেয়রের সমালোচনা করেন তিনি। এবার খেলার প্রসঙ্গ। ভারতের বিপক্ষে হারের পর ফের জয়ের ধারায় ফিরল বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জয় এসেছে 3-0 ব্যবধানে। ভুটানের থিম্পুতে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের 41 মিনিট পর্যন্ত। বাংলাদেশের নাম্বার 10 থুইনুই মারমার গোল করে ডেডলক ভাঙেন। মিনিট 4 পরেই নেপালের জালে বল জড়ান ফরওয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্ট করল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তৃতীয় গোল করে মাহবুবুর রহমানের শিষ্যরা। বদলিনামা রিয়ার গোলে নিশ্চিত হয় ৩-০ গোলের জয়। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সূচি। আসন্ন এশিয়া কাপের পর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে দুই দল। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-20 এশিয়া কাপে দুই দলই লড়বে গ্রুপ বিতে। এরপরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। 2 অক্টোবর শুরু হবে টি-20 সিরিজ। বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 3 ও 5 অক্টোবর। 8 অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। 11 ও 14 অক্টোবর হবে বাকি 2 ম্যাচ। এবার রোড টু রিয়াদ স্পোর্টস 2025কে সামনে রেখে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রাথমিক লক্ষ্যে রোড টু রিয়াদে স্পোর্টস বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। রকেট লিগ, ফুটবল কনসোল ও ফুটবল মোবাইল 3 ক্যাটাগরিতে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে টিম বাংলাদেশ। বিজয়ী খেলোয়াড়দের সুযোগ থাকছে বাংলাদেশকে এশিয়া ইস্ট এবং ওশেনিয়া 1 লাইন রিজনাল কোয়ালিফায়ার্সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। মিলবে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। স্পোর্টসের ভিউয়ারশিপ কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ওই স্পোর্টসের ভিউয়ারশিপ দিয়েও কিন্তু বিএফএফ এর আয়ের একটা জায়গা আছে, আবার যারা খেলবেন তাদেরও কিন্তু একটা কমার্শিয়াল ভায়াবিলিটির জায়গা আছে। বাট ডেফিনেটলি আমাদের ভিশন আছে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা। আমাদের নেক্সট ভিশন আছে, এটাকে স্পিন অফ বলা হয়, যে মেয়েদের টিম, ছেলেদের টিম বা লিগ যত বড় হবে একটা অ্যাক্টিভিটিগুলোকে স্পিন অফ করে করে ডেডিকেটেড ওয়েবসাইটস, ফেসবুক সাইটস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোকে ব্যবহার করা। ইন এডিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা অ্যাপ থাকা উচিত, যে অ্যাপের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায় এবং কমার্শিয়াল অনেক ভেঞ্চার্সও ক্রিয়েট করা যায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।